তোমার মাথা ঠিক আছে নীলিমা? তুমি কি করতে চাইছো সেটা কি তুমি বুঝতে পারছো? এইটুকু মেয়েটার সাথে তোমার ওই বোনের ছেলের বিয়ে দেবে? তুমি এটা জানো তোমার ওই বোনের ছেলেকে আমার কোনো কালেই পছন্দ ছিল না। আর আমার আয়েশার বয়স মাত্র 14 বছর, আর এখনই তুমি ওর বিয়ে দিতে যাচ্ছ? আমার এত খারাপ দিন আসেনি যে আমার মেয়েটাকে এত অল্প বয়সে বিয়ে দেব। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার মেয়ের বিয়ে এখন আমি দেব না, আর ওই ছেলের সাথে তো কখনোই না। নিলয় রহমান। আচ্ছা, আসিফ বাবার সাথে তোমার কি শত্রুতা আমাকে বলবে প্লিজ? হাজারে একটা সোনার টুকরো ছেলে হচ্ছে আসিফ, আর দেখতে ও কোনো হীরের থেকে কম না। তাহলে তোমার সমস্যাটা কোথায়? নীলিমা রহমান, সমস্যাটা কোথায় এটা তুমি খুব ভালো করেই জানো। মানুষের চেহারাটা সুন্দর হলেও হয় না, চরিত্র জিনিসটা হলো আসল। আর তোমার ওই বোনের চরিত্রহীন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দেব না। ওই ছেলের উপর ধর্ষণের আর ইপটিজিং এর মামলাও আছে। এছাড়া আয়েশা এখনো অনেক ছোট। তোমার নিজের মেয়ে না বলে তুমি ওর সাথে এমন করতে চাচ্ছ? আর যদি তোমার নিজের মেয়ে থাকতো তাহলে কি করতে পারতে? নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখো। নিজের সাথে যে কাজ করতে পারবে না, অন্যের সাথে সে কাজ করার কথা ভাবো কিভাবে তুমি? নিলয় রহমান, আসিফ বাবার নামে যে মামলাগুলো আছে সেগুলো সব মিথ্যা, আমি জানি। আসিফ কখনো এমন কাজ করতেই পারে না। ওর মতো ভালো ছেলে একটাও পাবে না তুমি। আর এত ভাবাভাবির কিচ্ছু না। আপন হতো তাহলে এক কথা, কিন্তু ও আমার মেয়ে না, বুঝলে? আর এই বিয়ে হবেই। মুখ বেঁকিয়ে বলল নীলিমা রহমান। আমি থাকতে আমি কিছুতেই হতে দেব না, মনে রেখো। বলে নিলয় রহমান ঘর থেকে বের হয়ে চলে গেলেন। তুমি থাকলে তো হতে দেবে না, কিন্তু তোমার অনুপস্থিতিতে এই বিয়ে কে আটকাবে? এই বিয়ে আমি দিয়েই ছাড়বো। এত বছরের যে উদ্দেশ্য, আমি অনাথ মেয়েকে আপন মেয়ের মতো রেখেছি, আমার সেই উদ্দেশ্য আমি সফল করেই ছাড়বো। আর তার জন্য আসিফের সাথে এই মেয়ের বিয়েটা আমাকে দিতেই হবে। আর 2 দিন, তারপরই তো তুমি অফিসের কাজে বাইরে যাবে, আর সেই সুযোগেই আমি এই বিয়েটা দিয়ে দেব। আমাকে তখন কেউ আটকাতে পারবে না, না তো বিয়ে দিতে আর না তো নিজের উদ্দেশ্য সফল করার থেকে। বলে হাসতে লাগলেন নীলিমা রহমান। তারপর তিনিও ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। তিনি চলে যেতেই ব্যালকনি থেকে বেরিয়ে ঘরে আসলো আয়েশা। ও এতক্ষণ ব্যালকনিতে ছিল সেটা মা বাবা কেউ জানে না। মা বাবার কথা শুনে আয়েশার এখনো কিছুই বোধগম্য হচ্ছে না। তার বিয়ে, কিন্তু সে তো এখনো ছোট, আর তার ক্লাসের কারোর এখনো বিয়ে হয়নি। এটা না হয় বাদই দিল, কিন্তু সে নাকি মা বাবার আপন মেয়ে না, সে নাকি এতিম। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো ছোটবেলা থেকেই তাদের নাম বাবা মা বলে চিনে এসেছে। আচ্ছা, সে কি তাদের সন্তান না বলেই তার সাথে সবসময় এমন বাজে আচরণ করা হয়? ভাইয়াকে তো মা অনেক আদর করে, অনেক ভালোবাসে, নিজে হাতে এখনো ভাইয়াকে খাইয়ে দেয়। আর তার সঙ্গে ঠিক বিপরীতটা হয়। ছোট্ট আয়েশার মাথায় আজ সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। তাই সে আর কিছু না ভেবে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে সে তার পড়াশোনা করতে বসলো। কালকে তাদের ক্লাসে একটা মডেল টেস্ট হবে। স্যার বলেছে ওই টেস্টে যে খারাপ করবে তার অভিভাবককে যেতে হবে। আর আয়েশা যদি টেস্টে খারাপ করে আর মাকে টিচার ডাকে, তখন তো আয়েশাকে মা অনেক মারবে। তাই আয়েশা মনোযোগ দিয়ে পড়তে লাগলো। আসুন আয়েশার পরিচয়টা দিয়ে দিই। আয়েশা রহমান তার নাম, বয়স 14 বছর চলছে। সে এই বছর 8ম শ্রেণীতে পড়াশোনা করছে। দেখতে আয়েশা কোনো হুড়পড়ির থেকে কম নয়। দুধে আলতা গায়ের রং, কোমরের নিচ পর্যন্ত লম্বা আর ঘন চুল। কিন্তু তার চুলের রং মোটেও কালো নয়, তার চুলের রং হচ্ছে হালকা বাদামি বর্ণের। তারপর আয়েশা নিজের পড়াশোনা শেষ করে ব্যালকনিতে দাঁড়ালো। তখনই রুমে উপস্থিত হলো নিলয় রহমান। আয়েশা বাবাকে দেখে ব্যালকনি থেকে রুমে আসে আর জিজ্ঞেস করে, বাবা তুমি এ সময় কিছু বলবে? আয়েশা, একটু কথা ছিল। আয়েশা, আমার 2 দিন পর একটু দেশের বাইরে যাবার কথা ছিল অফিসের কাজে, কিন্তু এখন আমাকে কালকেই যেতে হবে। কালকে 1 সপ্তাহের জন্য দেশের বাইরে চলে যাব, তো তাই তোমাকে বলতে আসলাম। নিলয় রহমান বলল, আচ্ছা বাবা, সাবধানে থেকো। আর হ্যাঁ, আসার সময় কিন্তু আমার জন্য অনেক চকলেট নিয়ে আসতে হবে, নইলে আমি রাগ করব। নিলয় রহমান আয়েশার বাচ্চামিতে হেসে দিয়ে বলল, ঠিক আছে আম্মু, তোমার জন্য আমি আসার সময় অনেক চকলেট নিয়ে আসবো। এখন নিচে আসো, অনেক রাত হয়ে গেছে, খাবার তো খেতে হবে। চলো। বলে আয়েশা আর নিলয় রহমান খাবার খেতে নিচে চলে গেল। দেখতে দেখতে 2 দিন চলে গেল। বাবা যাবার পর আয়েশার একটু মন খারাপ হলেও আজকে আয়েশার মন অনেক ভালো। কারণ গতকাল আয়েশাদের যে ক্লাস টেস্ট হয়েছিল, আজ তার রেজাল্ট দিয়েছে আর আয়েশা টপ করেছে। তাই খুশি মনে ফুরফুরে মেজাজে আয়েশা স্কুল থেকে বাসায় আসলো। গেটের কাছে এসে দেখলো গেট খোলা। আয়েশা একটু অবাকই হলো, কারণ এই সময় তো বাসার গেট খোলা থাকার কথা নয়। এইসব কিছুকে পাত্তা না দিয়ে আয়েশা বাসার ভেতরে আসলো।
ড্রয়িং রুমে আসতেই দেখলো তার খালামণি, খালাতো বোন রিয়া আর খালাতো ভাই আসিফ বসে আছে। আসিফকে আয়েশা খুব একটা পছন্দ করে না, তার অবশ্য কারণও আছে। আসিফ আয়েশার দিকে কিভাবে যেন তাকিয়ে থাকে আর বারবার শরীরে হাত দেওয়ার চেষ্টা করে। আয়েশা এত কিছু না বুঝলে এইটুকু বুঝেছে যে আসিফের মতলব খুব একটা ভালো না, তাই আয়েশা সবসময় আসিফকে এক প্রকার এড়িয়ে চলে। আয়েশা তার খালামণিকে দেখে বলল, আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালোই আছি, তুমি কেমন আছো? খালামণি, আমিও ভালো আলহামদুলিল্লাহ। তা রিয়া আপা কেমন আছো? আয়েশা, ভালোই ছিলাম, আর কয়েকদিন যে ভালো থাকবো জানি না। কেন? কিছু না রিয়া আপু। আমি কিছু না বলে ওপরে উঠলাম, তারপর ফ্রেশ হতে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। ওয়াশরুম থেকে একেবারে গোসল করে বের হয়ে দেখি মা আমার ঘরে বিছানার উপর বসে আছে, হাতে একটা লাল রঙের জামদানি শাড়ি আর কিছু জুয়েলারি। মা সাধারণত আমার ঘরে আসে না, আর এসব জিনিস নিয়েই বা আসলো কেন? তা আয়েশা তার মাকে জিজ্ঞেস করলো, মা তুমি আমার রুমে কিছু বলবে, আর হাতে এসব জিনিস নিয়ে বসে আছো কেন? নিচে দেখলাম খালামণিরা এসেছে, কোনো অনুষ্ঠান আছে নাকি? আছে। এখন বেশি কিছু না বলে এদিকে আয়, আমি তোকে শাড়ি জুয়েলারি পরিয়ে একটু সাজিয়ে দিই। কিছুক্ষণের মধ্যেই কাজী চলে এসে পড়বে। আর কাজী কেন আসবে? আয়েশা, এত প্রশ্ন করবি না, শুধু এইটুকু শুনে রাখ, আজকে তোর আর আসিফের বিয়ে। এখন আর বেশি কথা না বলে এদিকে আয়, তোকে রেডি করানোর পর তো আমার আরো কাজ আছে, তাই না? আয়েশা 2 দিন আগের মা বাবার কথোপকথনের কথাগুলো ভুলেই গিয়েছিল, কিন্তু হঠাৎ তার মুখে আসিফের বিয়ের কথা শুনে এটা আবারও তার মনে পড়ে গেল কথাগুলো। তার সাথে ওই আসিফ ভাইয়ার বিয়ে, কিন্তু সে তো এখনো ছোট, আর বাবা সে কি জানে এই ব্যাপারে? মা তুমি কি বলছো? আমার বিয়ে মানে? আর আসিফ ভাইয়ের সাথে? আর বাবা কি এসব জানে? আয়েশা, তোর বাবাকে আমি পরে সব বলবো, এখন আয় তাড়াতাড়ি। নীলিমা রহমান, মা প্লিজ, আমি বিয়ে করব না। মা প্লিজ, তুমি এমন করছো কেন? আমি বিয়ে করব না, আর বাবা কই? এই বাবার সাথে কথা বলবো। নীলিমা রহমান ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলেন আয়েশার গালে আর বলল, তোর বাবা কিছুই করতে পারবে না, বুঝলি? আর একটা কথা বললে, এখন তো শুধু থাপ্পড় মেরেছি, এরপর আর কি কি আমি করতে পারি এটা তুই খুব ভালো করেই জানিস। নীলিমা রহমান এক প্রকার জোর করে আয়েশাকে সাজিয়ে নিচে নিয়ে আসলো, তারপর তাকে সোফায় আসিফের পাশে বসিয়ে দিল। কাজী এসে পড়েছে। আয়েশা আসার পর কাজী বিয়ে পড়ানো শুরু করলো। আয়েশা এখনো কান্না করছে। কি করবে সে আজ? যদি তার বাবা থাকতো তাহলে তিনি এমন কিছু হতে দিত না কখনোই। আসিফের দিকে লক্ষ্য করতে আয়েশা দেখলো আসিফ তার দিকে তাকিয়ে বিচ্ছিরিভাবে হাসছে। এটা হয়তো তার জয় আর আয়েশার পরাজয়ের হাসি। তারপর যথারীতি সকল নিয়ম মেনে আয়েশা আর আসিফের বিয়ে সম্পূর্ণ হলো। তারপর আয়েশার শাশুড়ি আর ননদ নিজেদের বাসায় চলে গেলেন, আর আসিফ আয়েশাকে কালকে ওই বাসায় যাবে। রাতে খাবারের পর আসিফ আয়েশার রুমে চলে গেল, আর আয়েশাকে নীলিমা রহমান নিজের সাথে নিজের রুমে নিয়ে আসলো আর বলতে লাগলো, দেখ আয়েশা, তোর আর আসিফের বিয়েটা হয়ে গিয়েছে, এখন ভালো এটাই হবে যে তুই এই বিয়েটা মেনে নিস। আর শোন, তোর রুমে আসিফ আছে, ঘরে যা, আর যাবার পর আসিফ যা বলবে তার সব কথা তুই শুনবি। আমি যদি জানতে পারি আসিফের কথা তুই অমান্য করেছিস, তাহলে আমি কি করতে পারি এটা তুই জানিস। এখন যা, তোর রুমে যা। আয়েশা কিছু না বলে নিজের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজার সামনে দাঁড়িয়ে সে ভাবতে লাগলো, রুমের ভেতর তো আসিফ ভাই আছে, সে কি করে থাকবে আসিফ ভাইয়ের সাথে এক রুমে? এসব ভাবতে ভাবতে হঠাৎ রুমের ভেতর থেকে আসিফ দরজা খুলে বেরিয়ে আসলো। আসিফকে এভাবে বেরোতে দেখে আয়েশা একটু চমকে গেলেও সে নিজেকে সামলিয়ে নিল। আসিফ তাকে প্রশ্ন করলো, তুমি রুমের বাইরে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি রুমের ভেতরে আসো। আসিফ আয়েশা কিছু না বলে রুমের ভেতরে চলে আসলো। রুমে এসে আয়েশা রুমের এক কিনারে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল। আসিফ গিয়ে বিছানার উপর বসলো আর আয়েশার উদ্দেশ্যে বলল, আজকে রাতে কি জানো তুমি? আয়েশা ডানে বামে মাথা নাড়িয়ে ইশারায় না বলল। আসিফ আবারও বলল, আজ আমাদের বিয়ে হয়েছে, আর আজকে রাতে আমাদের বাসর রাত। আসিফ আয়েশা কিছু না বলে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। কি বা বলবে এই সময় সে? আসলে হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল সে এখনো বুঝে উঠতে পারছে না। আসিফ আয়েশাকে নিজের কাছে আসার জন্য ইশারা করলো। আয়েশা প্রথমে ভাবলো যাবে না, পরে তার নীলিমা রহমানের বলা শেষ কথাটি মনে পড়ল, আর সে গুটিসুটি পায়ে এগিয়ে গিয়ে আসিফের পাশে দাঁড়ালো। আসিফ তাকে তার পাশে বসার জন্য ইশারা করলো। আয়েশা আসিফের থেকে একটু দূরত্ব বজায় রেখে আসিফের পাশে বসলো। আয়েশা দূরে বসতে দেখে আসিফ আয়েশাকে কাছে গিয়ে তার সাথে গা ঘেঁষে বসলো। আয়েশার অস্বস্তি হওয়ায় সে নিজেকে আসিফের থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আজকে প্রথম বাবা ছাড়া অন্য একজন পুরুষ তাকে জড়িয়ে ধরল।
আয়েশা যখন আসিফের বাহুদ্বয় থেকে নিজেকে ছাড়াতে পারল না, তখন আসিফের পাশ থেকে ওঠার চেষ্টা করতে লাগলো, কিন্তু এতেও সে ব্যর্থ হয়। আসিফের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আয়েশা, কিন্তু এতে আসিফের কিছু যায় আসে না। আয়েশা আরও অনেকভাবে চেষ্টা করতে লাগলো নিজেকে আসিফের কাছ থেকে সরানোর, কিন্তু পারল না। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো, আর আয়েশার উপর জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ল নিজের স্বামীর অধিকার আদায় করতে লাগলো আসিফ। আয়েশা বারবার তাকে বলল, আসিফ ভাই আমাকে ছেড়ে দাও, আসিফ ভাই প্লিজ ছাড়ো আমাকে। কিন্তু আয়েশার কথায় আসিফের মধ্যে কোনো পরিবর্তন হলো না। সারা রাত আয়েশার উপর জানোয়ারের মতো শারীরিক অত্যাচার করলো আসিফ। আয়েশা কিছু করতে পারল না, শুধু নীরবে চোখের পানি ফেলল। সকালের দিকে ক্লান্ত হয়ে আসিফ ঘুমিয়ে পড়ে, আর আয়েশা একইভাবে শুয়ে কান্না করতে থাকে। ফজরের আজানের শব্দে আয়েশা কোনো মতে বিছানা থেকে একটা চাদর শরীরে জড়িয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে নামাজ পড়ে নিল আয়েশা। নামাজ পড়ে সে রুম থেকে বেরিয়ে সোজা বাসার ছাদে চলে আসলো। তার আজ ঘুম হবে না, এর থেকে ভালো সকালের পরিবেশ দেখতে দেখতে ছাদে একটু হাঁটাহাঁটি করতে লাগলো আয়েশা। এতে মনটা একদম ফ্রেশ হয়ে যায় আর মন খারাপও চলে যায়। আধা ঘন্টার মতো ছাদ থেকে আয়েশা নিচে আসলো আর নিজের একটা বই বের করে পড়তে লাগলো, কারণ সামনেই আয়েশার বার্ষিক পরীক্ষা আর 1 মাসের মতো সময় আছে তার হাতে। আজ আবার নাকি খালামণিদের বাসায়ও যেতে হবে। যাই হোক, পরে দেখা যাবে ভেবে আয়েশা মনোযোগ দিয়ে পড়তে লাগলো। পড়তে পড়তে কখন 8টা বেজে গেল আয়েশা বুঝতেই পারল না। নীলিমা রহমান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই দেখলো আয়েশা সেখানে বসে পড়াশোনা করছে। তাই তিনি আয়েশাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আয়েশা, তুমি এত সকালে এখানে? আর আসিফ কই? মা, নামাজ পড়ে আর ঘুমোইনি, উঠে পড়তে লাগলাম, আর কয়েকদিন পরই তো ফাইনাল এক্সাম, তাই না? আর আসিফ ভাই রুমে ঘুমাচ্ছে। কিন্তু শোন আয়েশা, আসিফ এখন তোর স্বামী, তাই আসিফ ভাই কথাটা বলা বাদ দে। বুঝতে পেরেছিস আমার কথা? আয়েশা, এখন রুমে গিয়ে আসিফকে ওঠা, তোকে একেবারে তৈরি হয়ে নিচে আয়। সকালের নাস্তা করেই তোরা ওদের বাসায় যাবার জন্য বের হয়ে যাবি। হ্যাঁ, ওই বাসায় গিয়ে আপা আর রিয়া যা বলবে তাদের সব কথা শুনবি, কোনো রকম চালাকি করার চেষ্টা করবি না। এখন যা, আসিফকে ডাক গিয়ে। আয়েশা বইটা হাতে নিয়ে উঠে রুমে চলে গেল। গিয়ে দেখলো আসিফ ঘুমিয়ে আছে। আয়েশা অনেকক্ষণ ভাবাভাবি করে আসিফের পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে ডাকতে লাগলো। আসিফের ঘুম ভেঙে গেল। আসিফ বিরক্তি নিয়ে শোয়া থেকে উঠে বসলো। আয়েশাকে বলল, কি হয়েছে, কি সমস্যা, এত সকালে ডাকছো কেন? মা বলেছে আপনাকে ডাকতে, তারপর রেডি হয়ে নিচে গিয়ে নাস্তা করে আপনাদের বাসায় যাবার জন্য বের হতে। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি, বলে আসিফ ওয়াশরুমে চলে গেল। একটা শাড়ি হাতে নিয়ে বিছানার উপর বসে আছি, কি করব? মা তো এখন রান্নাঘরে, আর আয়েশাও শাড়ি পরতে পারে না, তাই মুখের 12টা বাজিয়ে এসে বিছানায় বসে আছে। তখনই ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে আসলো আসিফ। আয়েশা আসিফকে দেখে শাড়িটার দিকে নিজেকে ঢেকে নিল। আসিফ বলল, যা দেখার আমি আগেই দেখে নিয়েছি, তাই এরকম করে বিছানায় বসে আছো কেন? শাড়িটা পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আসলে আমি শাড়ি পরতে পারি না। তো কালকে কিভাবে শাড়ি পরেছিলে? কালকে তো মা পরিয়ে দিয়েছিল। আজকেও মামনিকে বলো শাড়ি পরিয়ে দিতে, এরকম বসে থাকার কোনো মানে হয় না। আরে মা কাজ করছে, এখন আমি কি করব? আয়েশা, আমিও তো পারি না। আচ্ছা দাঁড়াও, দেখি কি করা যায়। তারপর আসিফ ইউটিউব থেকে একটি শাড়ি পরানোর ভিডিও দেখে আয়েশাকে শাড়ি পরিয়ে দিল। প্রথমবার ভালো না হলেও দ্বিতীয়বার মোটামুটি ভালোই শাড়ি পরানো হয়েছে। তারপর আসিফ আর আয়েশা তৈরি হয়ে নিচে চলে গেল। নাস্তা করে তারা বেরিয়ে পড়ল আসিফদের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে প্রবেশ করতে আয়েশা দেখলো ড্রয়িং রুমে প্রচুর মানুষজন গিজগিজ করছে। এত মানুষ এখানে কি করছে আয়েশা বুঝতে পারল না, তাই সে আসিফকে জিজ্ঞেস করলো, এত মানুষ এখানে কি করছে? আমি নিজেই জানি না, তোমাকে কিভাবে বলবো। বাসার ভেতরে চলো, যাবার পর বোঝা যাবে। আসিফ তারপর তারা বাসার ভেতরে চলে আসলো। আসিফের মা আয়েশাকে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল, আর আসিফকে আয়েশার পাশে বসতে বলল। আসিফ বিরক্তি নিয়ে আয়েশার পাশে গিয়ে বসলো। এক একজন আয়েশাকে এক এক রকম প্রশ্ন করতে লাগলো। তোমার নাম কি? আয়েশা, আচ্ছা তোমার বয়স কত? অন্য একজন জিজ্ঞেস করলো, আমার বয়স 14 বছর, আর আমি 8ম শ্রেণীতে পড়াশোনা করছি। তা কেমন দেখলে সকলে আমার বৌমাকে? আসিফের মা, দেখতে শুনতে সব দিক দিয়েই তোমার বৌমা মাশাআল্লাহ, বুঝলে। কিন্তু প্রথমজন বলল, কিন্তু কি? কিন্তু আসিফের বয়স তো 22 আর বৌমার বয়স মাত্র 14 বছর, ওদের বয়সের পার্থক্যটা একটু বেশিই হয়ে যায়। দ্বিতীয়জন বলল,
আন্টি, আমি যতদূর জানি আপনার আর আঙ্কেলের বয়সের ডিফারেন্স তো প্রায় 10 বছরের, আমাদের থেকে বেশি। আপনারা তো ঠিকই একসাথে সংসার করছেন, আপনারা পারলে আমরাও পারবো। আচ্ছা যাই হোক মা, আমরা ক্লান্ত, রুমে গিয়ে রেস্ট করব বলে আশিফ আয়শার হাত টেনে ওপরে গিয়ে নিয়ে আসলো। আরে কি করলেন আপনি এটা? কেন, কি করেছি? আশিফ, আরে এভাবে বড়দের সামনে হাত টেনে নিয়ে আসলেন, সবাই কি ভাববে বলেন তো? ও আচ্ছা, তারা কি ভাবলো এটা নিয়ে তোমার চিন্তা? তুমি কি ওখানে বসে তাদের সাথে গল্প করতে চাইছিলে? যদি চাও আমি এখন গিয়ে তোমাকে আবার ওখানে রেখে আসতে পারি, তুমি মন খুলে তাদের সাথে কথা বলবে। চলো তোমাকে নিচে রেখে আসি। আরে না, আমি যাব না, তাদের কথাবার্তা আমার ভালো লাগছিল না। কিন্তু তাও তো, সব বাদ দাও, রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হও। আয়শা এভাবে দেখতে দেখতে ওই বাড়িতে যাওয়ার 5 দিন পুরো হয়ে গেল। এই 5 দিনে আশিফ আর আয়শার সম্পর্কটা আগের থেকে অনেক ভালো হয়েছে। আয়শা ও এখন আশিফকে নিয়ে ভাবে, তাদের সম্পর্কটা এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আর একদিন পর আশিফ খুলনা চলে যাবে। আশিফ ওখানেই একটা অফিসে ম্যানেজার পদে কাজ করছে। আয়শার এসএসসি পরীক্ষার পর আয়শাকেও আশিফ খুলনা নিয়ে যাবে। এর মধ্যে নিলয় রহমান ও দেশে এসে পড়েছেন, আর এই বিয়েটা তিনি এখনো মেনে নেয়নি। আয়শা বুঝতে পারছে আয়শার বাবা ওকে কিছু বলতে চাইছে, কিন্তু কোনো কারণে বলতে পারছেন না। এভাবেই আরো 2 দিন পার হয়ে গেল। কালকে আশিফ আয়শাকে আয়শাদের বাসায় দিয়ে গেছে, আর সাথে আয়শাকে একটা ফোনও গিফট করে গেছে। আশিফ আয়শাকে বলেছে সে যখন ফ্রি হবে তখন সে আয়শাকে কল করবে এই ফোনে। আশিফ চলে যাওয়ার পর আয়শার অনেক মন খারাপ হয়, কিন্তু যাওয়ার পর যখন আশিফ তাকে কল দেয় তখন আশিফের সাথে কথা বলে আবার মন ভালো হয়ে যায়। এর মাঝে আয়শার পরীক্ষাও হয়ে গিয়েছে। প্রতিবারের মতো এবারও আয়শা ক্লাসে প্রথম হয়েছে। আয়শার যেদিন রেজাল্ট দেয় সেদিন আশিফ আয়শাকে গিফট পাঠায় খুলনা থেকে। গিফট বক্স খুলে আয়শা দেখে এক গুচ্ছ সাদা গোলাপ, এক বক্স চকলেট আর ছোট্ট একটা চিরকুট। সেখানে লেখা ছিল, কংগ্রাচুলেশন বউ, সময় প্রবাহমান, সময়ের কোনো পিছুটান নেই। সে নিজের আপন স্রোতে বইতেই থাকে, কারোর জন্য সে অপেক্ষা করে না। তাই তো মানুষ বারবার এই সময়ের কাছে হেরে যায়। মানুষের যে অনেক অনেক পিছুটান থাকে। এইভাবেই আরো 2.5 বছর চলে গেল। ছোট্ট পিচি আয়েশা এখন কিশোরী হয়ে গেছে। অনেক চিন্তিত হয়ে আয়েশার বাসার ড্রয়িং রুম জুড়ে পায়চারি করছে। আজকে তার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে। টেনশনে আয়েশার হাত পা কেঁপে চলেছে। বাসার কলিং বেল বাজতেই আয়েশা গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই ওপাশ থেকে দেখা গেল নিলয় রহমানের হাস্যোজ্জ্বল চেহারা। আয়েশা করুণ দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা আমি কি ফেল করেছি? করুণ স্বরে বলল, দূর পাগলি মেয়ে, এসব কি বলিস? তুই কি জানিস তুই পুরো স্কুলের মধ্যে সবার থেকে ভালো রেজাল্ট করেছিস? সত্যি বাবা? মা। তখনই আয়েশার ফোনে আশিফের কল আসে। আয়েশা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আশিফ বলল, বাহ, আমার বউ তো বেশ ভালোই রেজাল্ট করলো। এখন আমার বউয়ের তার বরের কাছে কি গিফট চাই? যা চাইবো তাই দেবে? আয়েশা, সত্যি বলছি। তুমি বলো কি চাও, সেটা তোমাকেই দেব। আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান। তাহলে কি আমার বউটা তার বরের কাছে এসে পড়তে চায়? আপনি কবে আসবেন আমাকে নিতে? খুব তাড়াতাড়ি আমি ছুটি নিয়ে তোমাকে নিতে আসব। কবে আসবেন বলেন না প্লিজ। আয়শা, এত অস্থির হলে কি করে চলবে? শোনো, অতি শীঘ্রই আসবো, এসে তোমাকে পুরো চমকে দেব। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। আচ্ছা রাখি, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। কাল আয়েশার জন্মদিন। কাল আয়েশা 16 বছর পুরো করে 17 বছরে পা দেবে। কিন্তু এই কথাটা আয়েশা মনেই নেই। রাতে আয়েশা নিজের রুমে বসে গল্পের বই পড়ছিল। তখনই নিলয় রহমান তার রুমে আসে। আয়েশা গল্পের বইয়ের মধ্যে এতটাই বিভোর ছিল যে সে নিলয় রহমানকে খেয়ালই করেনি। নিলয় রহমান আয়েশাকে ডাকলেন, আয়েশা মা। হ্যাঁ বাবা বলো, তুমি কখন রুমে আসলে? এই মাত্রই এসেছি, এসে দেখি তুই বই পড়ছিস। এখন তো তেমন পড়াশোনা নেই, তাই বসে বসে গল্পের বই পড়ছিলাম। গল্প পড়তে পড়তে গল্পের জগতেই চলে গিয়েছিলাম, তাই তো তুমি কখন এসেছো বুঝতেই পারলাম না। আয়েশা, আচ্ছা বাদ দে। আর শোন, আমি একটা কাজে তোর রুমে এসেছি। কি কাজ বাবা বলো? তোর কি মনে আছে আজ কি? না তো বাবা। কাল কি আবার? কালকে তোর জন্মদিন, এটাও তোর মনে নেই? আসলে আমি ভুলেই গিয়েছিলাম। জন্মদিন তো কি হয়েছে? একটা ফাইল নিলয় রহমান আয়েশার দিকে এগিয়ে দিল আর বলল, এই ফাইলটা এর পরের বছরে তোর জন্মদিনের সময় খুলে দেখবি।
এর ভেতর একটা চিঠি আর অনেক জরুরি কিছু পেপার আছে। ভুলেও এগুলো হারাবি না, নিজের হাতের কাছে রাখবি। আর একটা কথা, বলো। এই জিনিসগুলোর কথা কাউকে বলবি না, আশিফকেও না, মনে থাকে যেন। কেউ যেন না জানে এটা তোর কাছে। মনে থাকবে তো? মনে করে 18তম জন্মদিনের দিনই এটা খুলবি। তখন সময় কেমন হবে আমি জানি না, কিন্তু আমি যা ভাবছি ভবিষ্যৎ যদি তা হয় তাহলে সেই সময় এই জিনিসগুলো তোর অনেক কাজে আসবে। ঠিক আছে, কিন্তু এখানে কিসের পেপার আছে? তার সময় হলেই জানতে পারবি। তোকে আজকে আমি কিছু কথা বলি, তুই মন দিয়ে শুনবি, আর যা জিজ্ঞেস করব তার জবাব ঠিক ঠিক দিবি। আচ্ছা, তুই আশিফকে ভালোবাসিস তাই না? হ্যাঁ বাবা, আমি মানুষটাকে অনেক ভালোবেসে ফেলেছি। নিলয় রহমানের মুখে একটি মুচকি হাসি ফুটে উঠল। তিনি আবার বললেন, আমি জানতাম তুই আশিফকে ভালোবাসিস। তোর আশিফ তোকে একদিন ধোঁকা দিল, তখন নিজেকে সামলাতে পারবি? কি বলো তুমি এসব বাবা? ও আমাকে ধোঁকা কেন দেবে? শুধু আমি না, আশিফও আমাকে অনেক ভালোবাসে। ধুর পাগল মেয়ে, আমি তো কথার কথা জিজ্ঞেস করলাম। এখন এটা বল, তখন নিজেকে কিভাবে সামলাবি বা কি করবি? আমি নিজেকে সামলাতে পারবো না। কি করে নিজেকে সামলাবো তুমি বলো? ভালোবাসার মানুষের কাছ থেকে ধোঁকা পেলে কি সেটা মেনে নিতে পারা যায়? তুই বড্ড সরল আয়েশা, কিন্তু এই দুনিয়া আর দুনিয়ার মানুষগুলো যে একটুও সরল না। তারা বড্ড জটিল, বুঝলি? স্বার্থ ছাড়া তারা কিচ্ছু করে না। আশিফ যদি কখনো তোকে ধোঁকা দেয়, তখন তোর তাকে দেওয়া সেরা জিনিসটা কি হবে জানিস? কি বাবা? তুই নিজেকে বদলাবি, একেবারে ভিন্ন আয়েশা হয়ে যাবি, নিজেকে পাল্টে ফেলবি। প্রত্যেকটা মানুষ যেন তোর এই বদলানোটা অনুভব করতে পারে। আর কি? আয়েশা, নিজেকে প্রতিষ্ঠিত করবি নিজের যোগ্যতায়, নিজেকে প্রমাণ করে দেখিয়ে দিবি কারোর জন্য থেমে থাকার মেয়ে তুই না। আয়েশা চুপ। কখনো এমন কোনো মানুষের জন্য চোখের পানি ফেলবি না যে তোর মর্মই জানে না। মর্ম থাকলে সে অবশ্যই তোর কদর করত। চকচকে দেখে কাঁচকে হিরে ভেবে সে হীরের পেছনে নয়, কাঁচের পেছনেই ছুটছে। কিন্তু তুই কাঁচ না, তুই হচ্ছিস হিরে, যার মর্ম সবাই বুঝবে না। আচ্ছা আমি যাই, অনেক রাত হয়ে গেছে, তুইও ঘুমিয়ে পড়। বলে নিলয় রহমান চলে গেল রুম থেকে। আয়েশাও বিছানায় ঘুমানোর জন্য চলে গেল, কিন্তু আয়েশার চোখে আজকে ঘুম নেই। বাবার কথাগুলো তাকে বারবার ভাবিয়ে তুলছে। আসলে বাবা কি বলতে চাচ্ছে? এসব কথা ভাবতে ভাবতে আয়েশা একসময় ঘুমের দেশে পাড়ি দিল। সকালে ফজরের আজানের সময় উঠে আয়েশা নামাজ পড়ে নিল। নামাজ শেষে আয়েশা ছাদে চলে গেল। এটা তার প্রতিদিনের অভ্যাস। তখনই গেটের বাইরে একটা গাড়ির হর্নের শব্দে কানে আসায় আয়েশা গেটের দিকে উঁকি দিল। দারোয়ান গেট খুলে দেওয়ার পর গাড়িটা বাসার গ্যারেজে চলে গেল। আয়েশা ভাবতে লাগলো, এত সকালে কে আসতে পারে? কারোর তো এত সকালে আসার কথা না। ভাবতে ভাবতে বাসার কলিং বেল বেজে উঠল। কলিং বেল বাজায় আয়েশা চলে গেল দরজা খুলতে, কারণ এত সকালে বাসায় আয়েশা ছাড়া কেউ ওঠে না। গেট খুলে দেওয়ার পর সামনের ব্যক্তিকে দেখে আয়েশা বরফের মতো জমে গেল। এতই অবাক হয়েছে যে সে নড়তেও ভুলে গিয়েছে। এক দৃষ্টিতে অবাক হয়ে আশিফের দিকে তাকিয়ে আছে আয়েশা। আজ প্রায় 2 বছরের বেশি সময় পর মানুষটাকে সামনে থেকে দেখতে পেল সে। এতদিন শুধু ভিডিও কলে দেখেছে, আজকে এতদিন পর প্রিয় মানুষটিকে সামনে থেকে দেখে আয়েশার মনের মধ্যে প্রশান্তির হাওয়া বইতে লাগলো। আয়েশাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আশিফ বলল, বউ কি আমাকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবে? ভেতরে কি ঢুকতে দেবে না? আশিফের কথা শুনে আয়েশা গেটের সামনে থেকে সরে দাঁড়ালো। আশিফ ভেতরে ঢোকার পর আয়েশা দরজা বন্ধ করে। আশিফের হাত ধরে ভেতরে আয়েশার রুমে নিয়ে গেল। তারপর আয়েশা বলতে লাগলো, আপনি হঠাৎ কখন কিভাবে আসলেন? আয়েশার শুভ জন্মদিন বউ, আজকে তোমার বার্থডে, তাই আজকেই তোমাকে সারপ্রাইজ দিতে আসলাম। কিছুদিন আগে না তুমি বললে তোমাকে আমার কাছে নিয়ে যেতে, পরে ভেবে দেখলাম কয়দিন পর তো তোমার বার্থডে, তাই ওই দিন একেবারে গিয়ে তোমাকে পুরো চমকে দেব। সত্যিই আমি পুরো অবাক হয়ে গিয়েছি। এখন এ সময় আমি আপনাকে মোটেও ভাবিনি। ভাবি সব বাদ দাও, আমি ভেবেছি আজকেই আমরা খুলনা যাব। এই আজকে কেন? আজকেই তো আপনি আসলেন, তো আজকে আবার কেন যাব আমরা? 2-3 দিন থেকে তারপর যাই। না গো, এখানে তো সব সম্ভব না। কালকে আমার অনেক জরুরি একটা মিটিং আছে, আর আমাকে ওটা কালকে জয়েন করতেই হবে, না হলে আর চাকরি থাকবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি যান, ফ্রেশ হয়ে আসুন। এত দূর থেকে এসেছেন, অবশ্যই ক্লান্ত। এখন কিছু খাবেন? জাস্ট 1 কাপ কফি। আচ্ছা আপনি ফ্রেশ হতে যান, আমি এখনই বানিয়ে নিয়ে আসছি আপনার কফি। আয়েশা তারপর কফি বানাতে চলে গেল রান্নাঘরে। কফি বানিয়ে রুমে এসে দেখে আশিফ ফ্রেশ হয়ে বের হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আয়েশা আশিফের কাছে গিয়ে আশিফকে কফিটা এগিয়ে দিল।
আশিফ আয়েশাকে পেছন থেকে জড়িয়ে ধরে কফিটা হাতে নিয়ে খেতে লাগলো। সাথে আয়েশার সাথে সাথে বলতে লাগলো। তারপর ওই দিন দুপুর 12টার দিকে আয়েশা আর আশিফ খুলনার উদ্দেশ্যে বের হয়ে যায়। যেতে যেতে তাদের রাত হয়ে যায়। তারা গিয়ে সোজা অফিসের ফ্ল্যাটে ওঠে। অফিস থেকে আশিফকে এই ফ্ল্যাট, গাড়ি সবকিছু গিফট করেছে। আয়েশা বাসায় ঢুকে পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখতে লাগলো। আয়েশার অনেক পছন্দ হয়েছে ফ্ল্যাটটা। আশিফ আয়েশাকে বলল, জার্নি করে এসেছো, যাও ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। কালকে আমি তোমাকে এখানকার একটা কলেজে ভর্তি করে দেব। প্রিন্সিপালের সাথে আমি তোমার কথা বলেই রেখেছি। কালকে অফিসে যাবার আগে তোমাকে কলেজে দিয়ে তারপর যাব। আয়েশা আসিফের কথা মতোই কাজ করলো। পরদিন যথারীতি আসিফ আয়েশাকে ওখানকার বেশ নামকরা একটা কলেজে ভর্তি করে দিল। এভাবে আরও 5 মাস পার হয়ে গেল। আসিফ আর আয়েশার সংসার বেশ ভালোই যাচ্ছে। দুজনই পুরোপুরিভাবে নিজেদের মধ্যে মানিয়ে নিয়েছে। আজ আয়েশা আসিফকে বলেছে যে সে বাসায় আসতে লেট হবে, কারণ আয়েশা আজ তার ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে ঘুরতে আর শপিংয়ে যাবে। পরে আসিফ জানায় আজ তার অফিস ছুটি। তখন আয়েশা যেতে না চাইলেও আসিফ বলে, যাও, ফ্রেন্ডের সাথে ঘুরলে মন ভালো হবে। পরে আসিফের কথায় আয়েশা রাজি হয়, কিন্তু এক ফ্রেন্ড সেদিন কলেজে না আসায় তাদের প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। তারা ঠিক করে পরের দিন যাবে। তাই আয়েশা কলেজ ছুটির পর বাসায় এসে পড়ে। বাসার সামনে এসে দেখে ফ্ল্যাটের দরজা খোলা। তাই আয়েশা ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢোকার পর যা দেখলো তাতে আয়েশার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। এটা কি করে হতে পারে? আসিফ আর একটি মেয়ে দুজনের ড্রয়িং রুমের সোফায় একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তাদের পুরো শরীর নগ্ন। দুজনের শরীরেই শুধু একটি চাদর দিয়ে আবৃত। সকালে আয়েশা একটা কথা জানতে পারে। আয়েশা ভেবেছিল বাসায় আসার সাথে সাথে আসিফকে একটা সারপ্রাইজ দেবে, কিন্তু বাসায় এসে যে আয়েশা নিজেই এত বড় সারপ্রাইজ পেয়ে যাবে এটা কখনো ভাবেনি। এটা হওয়ার কি খুব প্রয়োজন ছিল? আয়েশা চুপচাপ রুমে চলে গেল। রুমে গিয়ে বিছানায় বসে ব্যাগ থেকে প্রেগনেন্সি রিপোর্টটা বের করলো। আজ সকালে আয়েশা জানতে পারে আয়েশা মা হবে। আয়েশার প্রেগনেন্সির এটা 3য় মাস। এটা আয়েশার জীবনে সেরা একটা সারপ্রাইজ ছিল। কিছুদিন আগে আয়েশা ডাক্তারের কাছে যায় আর ডাক্তার তাকে কিছু টেস্ট করায়। তার মধ্যে এটাও ছিল। আজকে এটা রিপোর্ট এসছে আর সেটা পজিটিভও এসেছে। কিন্তু এখানকার পাওয়া সারপ্রাইজটা আয়েশার ভাবনার বাইরে ছিল। ভালোবাসলেই কি ঠকতে হয়? আচ্ছা, এখন তার বাবুটার কি হবে? বাবুর ভবিষ্যৎ কি হবে? আয়েশা নিজের পেটে হাত রেখে একা একাই বলতে লাগলো, তুই চিন্তা করিস না বাবু, তোর মা তোর জন্য যা করতে হবে তাই করবে, কখনো তোকে কষ্ট পেতে দেবে না। কিন্তু বাবু, এখন যে আমি বুঝতে পারছি না আমি কি করব। তুই বল না, তোর বাবা কেন আমাকে ধোকা দিল? আমি তো তাকে কম ভালোবাসিনি। সব সময় তার পছন্দ মতো সব করতাম। কখনো এমন কোনো কাজ করিনি যে তোর বাবা আমাকে অপছন্দ করবে। তাহলে কেন আমাকে নিজের চোখের সামনে স্বামীকে অন্য মেয়ের সাথে এই অবস্থায় দেখতে হচ্ছে? কেন? আয়েশা কান্না করতে লাগলো। কান্নার শব্দে আসিফ আর মেয়েটির ঘুম ভেঙে গেল। কান্নার শব্দে আসিফ ভয় পেয়ে গেল। রুমের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। মানে আসিফ সেই মেয়েটির দিকে মেয়েটার জামা কাপড় ছুঁড়ে দিয়ে বলল, 2 মিনিটের মধ্যে আমার বাসা থেকে বেরিয়ে যাবি। আমার কথাটা মনে থাকে যেন, আর কখনো তোর মুখ দেখতে চাই না, বলে আসিফ রুমের দিকে চলে গেল। মেয়েটা আসিফের কথায় অপমানিত হয়ে নিজের জামা কাপড় পরে রেডি হয়ে বাসা থেকে চলে যায় আর যাবার সময় আসিফকে বকতে বকতে যায়। অন্যদিকে আসিফ রুমের দরজার সামনে গিয়ে দরজা ধাক্কাতে থাকে আর বলে, আয়েশা, দরজাটা খোলো বউ, প্লিজ বউ, আমার কথাটা শোনো। আমি সরি, আমাকে মাফ করে দাও প্লিজ, আর কখনো এমন হবে না। খোলো তুমি, আমাকে দরজাটা খোলো। আয়েশা গিয়ে দরজাটা খুলে দেয় আর আসিফের মুখের উপর প্রেগনেন্সি রিপোর্টটা ছুঁড়ে দিয়ে বলে, পড় এটা। একটা কথা না বলে চুপচাপ এটা পড়। কিন্তু এটা কি? চুপচাপ এটা পড়। আসিফ রিপোর্টটা পড়তে লাগলো। হঠাৎই আসিফের হাত থেকে কাগজটা পড়ে গেল আর আসিফ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আয়েশা, তুমি প্রেগন্যান্ট? হ্যাঁ, আমি প্রেগন্যান্ট। জানো, এই কথাটা আমি আজকে জানতে পেরেছি। কত বড় একটা সারপ্রাইজ ছিল আমার জন্য এটা। ভাবছি বাসায় এসে তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু বাসায় এসে দেখি। আসিফ নিশ্চুপ। আমি বাসায় এসে দেখি আমার বর আমার সামনে অন্য একটা মেয়ের সাথে এক চাদরের নিচে নগ্ন অবস্থায় রয়েছে। আমার স্বামীর কাছ থেকে পাওয়া আমার জীবনের একেবারে সেরা সারপ্রাইজ। আমি তো ভাবিইনি আমার বর আমাকে আজকে এত বড় একটা সারপ্রাইজ দেবে। আচ্ছা, আমার বাবুর বাবা একটা চরিত্রহীন, অন্য মেয়েদের নিয়ে বিছানায় যায়। এটা বাবু জানলে তার কেমন লাগবে যে তার বাবা এমন? বলো আসিফ, বলো। আসিফ এবারও নিশ্চুপ। আচ্ছা, সব বাদ দাও আসিফ, এসব কবে থেকে চলছে? আসিফ, তাড়াতাড়ি বলো, এসব কবে থেকে চলছে? 3 বছর। আজকে এই মুহূর্তে সবকিছু ভেবে তুমি একটা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবে।
এই সিদ্ধান্তের উপর আমাদের সবার ভবিষ্যৎ নির্ভর করে। কিসের সিদ্ধান্ত আয়েশা? আসিফ, হয়তো তুমি এসব খারাপ কাজ ছেড়ে দিয়ে আমাকে আর বাবুকে নিয়ে ভালো থাকবে, আর নয়তো থাকো তুমি তোমার এসব নিয়ে। আমি শুধু তোমার সিদ্ধান্তটা শুনবো। তুমি কি করবে আসিফ, বলো তাড়াতাড়ি। আয়েশা, আমি যা করেছি সরি, আর কখনো এমন কিছুই করব না। আমি তোমাকে আর আমাদের বাবুকে নিয়ে সুখে থাকতে চাই। আয়েশা কিছু না বলে চুপচাপ গিয়ে আসিফের বুকের ভেতর নিজেকে গুটিয়ে নিল। আজকে সে চাইলেই পারত আসিফের সাথে সব সম্পর্ক শেষ করে চলে যেতে, কিন্তু বাবুর ভবিষ্যৎ কি হতো? তার যে বাবা বলতে কিছু থাকতো না। এই সমাজ বড্ড খারাপ। এরা না তো আয়েশাকে ঠিকমতো বাঁচতে দিত, আর না তো বাবুকে। সেই ঘটনার পর আরও 1 বছর চলে গেল। সেই ঘটনার পর আসিফ পুরো বদলে গেছে। আয়েশার প্রতি সে আগের থেকে অনেক বেশি কেয়ারিং হয়ে উঠেছে। আগের আসিফ আর এখনকার আসিফের মধ্যে অনেক তফাৎ। আয়েশাও অনেক খুশি। এরকম আসিফকেই সে চেয়েছিল। আসিফ আর আয়েশার ঘরে একটা ছোট্ট পরী এসেছে। তার নাম আসিফ নিজেই রেখেছে। মেয়েটার নাম জান্নাত। আসিফের কলিজা হয়েছে জান্নাত। জান্নাতকে নিয়ে আসিফ আর আয়েশার সংসার বেশ ভালোই যাচ্ছে, কিন্তু সমস্যা আবার শুরু হলো 5 বছর পর। তখন জান্নাতের বয়স 5 বছর। আয়েশা আবারও প্রেগন্যান্ট হয়, আর সেই সময় হঠাৎ করে আবারও আসিফ বদলে যেতে শুরু করে। বদলানোটা প্রথমে আয়েশা খুব একটা গায়ে মাখত না, কিন্তু দ্বিতীয় বাচ্চা পেটে থাকার 4র্থ মাসেই হঠাৎ করে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। ঘটনায় আয়েশা অনেকটা ভেঙে পড়ে, কিন্তু একদিন আয়েশা 2জন মানুষের কথোপকথন শুনতে পায়, যা শুনে তাতে আয়েশার মাথায় আকাশ ভেঙে পড়ে। আয়েশা বিড়বিড়িয়ে বলতে লাগলো, আসিফ বাবা হয়ে কিভাবে পারলো নিজের সন্তানকে মেরে ফেলতে? আসিফ আর ফোনের ওপাশের একটা মেয়ের কথোপকথন শুনতে পায় আয়েশা। কথাগুলো ছিল এমন, জান, হ্যাঁ আমি তোমার কথা মতোই সব করেছি। ওই দিন ওয়াশরুমে শ্যাম্পু ফেলে রাখি, আর আমাদের পরিকল্পনা মতোই আয়েশা শ্যাম্পুর উপর পা দিতেই পড়ে যায়, আর বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। আর আয়েশাও বুঝতে পারে না এটা আমার করা। ও ভাবে এটা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু এখন কি করে তোমাকে বাসায় নিয়ে আসবো তুমিই বলো? ওপাশ থেকে কি বলল আয়েশা জানে না। আসিফ আবারও বলল, আচ্ছা আমি দেখি খালামণির সাথে কথা বলে কতটুকু কি করা যায়। আমি তোমাকে পরে আবার কল করে বলবো। লাভ ইউ, বাই জান, বলে আসিফ কল কেটে দিল। কল কেটে হাসি মুখে পেছনে ঘুরতেই আসিফ ভয় পেয়ে গেল, কারণ দরজার পাশেই আয়েশা দাঁড়িয়ে আছে। আয়েশা বলল, তুমি আমার বাচ্চাটাকে মেরে ফেললে? বাবা হয়ে সন্তানকে খুন করতে তোমার একেবারও বুক কাঁপলো না? কেমন বাবা তুমি? যে মানুষ নিজের সন্তানকে খুন করতে পারে সে আর যাই হোক বাবা হতে পারে না। বাবা হওয়ার যোগ্যতাই তো তোমার নেই। আয়েশা, এবার কিন্তু তুমি অনেক বেশি বলছো। পাগল? হ্যাঁ পাগল আমি এতদিন ছিলাম, তাই তো এত বড় বিশ্বাসঘাতকতার পরও তোমার মতো বেঈমানকে বিশ্বাস করেছিলাম। অন্ধের মতো চোখ বন্ধ করে আমি তোমাকে বিশ্বাস করতাম, আর সেই তুমি 2 বার আমাকে এত বড় আঘাত করলে। কেন আসিফ, কেন এমন করলে? আরে শোনো, তোর প্যানপ্যানানি আমার আর ভাল লাগছে না। জানিস তোকে বিয়ে কেন করেছিলাম? শুধু টাকার জন্য। 5 লাখ টাকা পাওয়ার জন্য তোকে বিয়ে করেছিলাম। মানে কিসের টাকা? কে তোমাকে টাকা দিত? তোর ওই নামমাত্র মা আর আমার খালামণি। মানে মা এমন করলো? তুই খালামণি আর খালুর আপন মেয়ে না। খালুর যে সম্পত্তি আছে, বিজনেস আছে, ওইসব আসলে তোর বাবার। তোর বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মরার আগে তোর বাবা খালুকে বলে তোকে দেখে রাখতে, আর তোর নামে করা কিছু সম্পত্তির কাগজও দেয়। তোর বাবা নাকি আগে থেকেই জানতো এমন কিছু হবে, তাই তিনি আগেই সব ব্যবস্থা করে রাখেন। খালামণি আমাকে বলে তোকে ভালোবাসার ফাঁদে ফেলে যেভাবে পারি ওই সম্পত্তির কাগজপত্র তোর থেকে নিতে হবে। ওই কাগজ একবার পেয়ে গেলেই সে উকিলের সাহায্যে সেসব কিছু নিজের নামে আর তার ছেলের নামে করতে পারবে। তারা পাবে সম্পত্তি, আমি পাবো টাকা, বুঝলি? বলে আসিফ রুম থেকে চলে গেল। আয়েশা পুরো পাথর হয়ে গেছে। এত ধাক্কা একেবারে সামলিয়ে উঠতে পারছে না আয়েশা। আয়েশা চুপচাপ জান্নাতের রুমে চলে গেল। রাত 12টা বেজে গেছে, জান্নাতও ঘুমিয়ে গিয়েছে। আয়েশা অনেক কিছু ভেবে চলেছে। আয়েশা ফোনটা হাতে নিয়ে নিলয় রহমানকে ফোন করলো। ফোন রিসিভ করে নিলয় রহমান বলল, আয়েশা মা বল, কি হয়েছে? আসিফ সত্যিই আমাকে ধোকা দিল। বাবা, সব মিথ্যা ছিল। আসিফ শুধু টাকার জন্য আমার সাথে এতগুলো বছর অভিনয় করলো। বাবা, আমার সব শেষ হয়ে গেল। আমার কথা ছাড়ো, জান্নাতের কথা ভাবো। বাবা জানো, আসিফ আমার অনাগত সন্তানের খুনি। ও আমার বাচ্চাটাকে দুনিয়ায় আলো দেখতে দিল না, তার আগেই আমার বাবুটাকে মেরে ফেলল। বাবা আর মা মিলে শুধু টাকা আর সম্পত্তির জন্য এমন করলো। বাবা, আমার মাথা কাজ করছে না, আমি কি করব তুমি বলো। কান্না করতে করতে আয়েশা বলল, শান্ত হ মা, আমাকে পুরো ঘটনা খুলে বল, কি হয়েছে? কোন সম্পত্তি আর টাকার জন্য কি করেছে, পুরোটা বল।
আয়েশা নিলয় রহমানকে যা যা হয়েছে সব খুলে বলল। সব শুনে নিলয় রহমানের ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসলো। তার এই বিয়ের কথা শোনার পর থেকেই মনে হয়েছিল ঘটনা এমন কিছু একটা হবে। তিনি নিজেকে সামলিয়ে আয়েশাকে বলল, তুই আমাকে বিশ্বাস করিস? মানিস যে আমি যা করব তাতে তোর কোনো খারাপ হবে না, বরং ভালো হবে? হ্যাঁ বাবা। আয়েশা, তোর মনে আছে তোকে আমি কিছু কাগজ মানে একটা ফাইলে কিছু পেপার দিয়েছিলাম তোর 18তম জন্মদিনের দিন খুলে দেখতে? হ্যাঁ, কিন্তু পরে তো তুমিই বলেছিলে ওটা এখন দেখা লাগবে না, সময় হলে তুমি নিজেই আমাকে দেখতে বলবে। ওই ফাইলটা খুলে পেপারগুলো সব দেখে নে, আর তোর আর জান্নাতের সবকিছু গুছিয়ে নে। কালকে সকালেই আমি আসবো তোদের নিতে। কিন্তু বাবা। কিন্তু কি বাবা? ওই ফাইলে কিসের কাগজ আছে? মানে কাগজগুলো কি সম্পত্তির? হ্যাঁ, এইগুলো এই সম্পত্তির পেপারগুলো, যেগুলোর জন্য নীলিমা এবং জঘন্য কাজ করেছে। থাক বাবা, বাদ দাও। হ্যাঁ রাখি, কাল দেখা হবে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ আয়েশা। তারপর আয়েশা কল রেখেই নিজের বেডরুমে আসলো। আসিফ বাসায় নেই, ওই সময় রুম থেকে বেরিয়েই সে বাইরে বাসায় চলে গেছে। আয়েশা রুমে এসে প্রথমে ওই ফাইলটা বের করলো। ফাইলটা খুললো। ফাইলের ভেতরে সব সম্পত্তির কাগজ, আর এখানে এটাও লেখা আছে 18 বছর হবার পর থেকে সকল সম্পত্তির মালিক আয়েশা। আয়েশা ভেবে নিয়েছে সে কি করবে। তার কাছে করার মতো এখন একটা রাস্তাই খোলা রয়েছে, আর আয়েশা সেটাই করবে। তারপর আয়েশা লাগেজ বের করে তার আর জান্নাতের প্রয়োজনীয় জিনিসগুলো লাগেজে ভরে নিল। তারপর আয়েশা পুরো বাসাটা ঘুরে দেখতে লাগলো। আজ রাতটাই তো এই বাড়িতে আছে সে। আয়েশা একা একাই বলতে লাগলো, আমার সংসার, হ্যাঁ আমার সংসার, নিজের হাতে এই সংসারের ছোট বড় সবকিছু সাজিয়েছি, এতগুলো বছর নিজের হাতে গুছিয়ে রেখেছি আমার এই সংসারকে, কিন্তু আজকের রাতটাই, তারপর সব শেষ। এই সংসারটা আর আমার থাকবে না। আয়েশা সকাল 8টায় বাসার কলিং বেল বাজায়। আয়েশা ভাবে তার বাবা এসেছে। আয়েশা সকাল থেকেই তৈরি হয়ে বসে আছে, আর জান্নাতকেও আয়েশা রেডি করে নিয়েছে, তাই গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই বাইরের দৃশ্য দেখে আয়েশা তার ছেলের হাসি হেসে বলল, আমার সংসার, তার আমার নেই, আজ থেকে তা অন্য একজনের সংসার। আসলে বাসার কলিং বেল বাজায় আসিফ। দরজা খুলে আয়েশা দেখে আসিফ, আর আসিফের পাশে রয়েছে একটা অপরিচিত মেয়ে। দুজনের জামাকাপড় দেখে বোঝাই যাচ্ছে তারা বিয়ে করে এসেছে। আসিফের পরনে একটি লাল পাঞ্জাবি, আর মেয়েটির পরনে রয়েছে সাদা লাল সংমিশ্রণের জামদানি শাড়ি। তারপর আসিফ আর মেয়েটি ঘরের ভেতরে ঢুকে পড়ল। আমি কিছুই বলিনি, কারণ আমি তো জানি এদের সম্পর্ক, তো প্রশ্ন করে কি হবে যদি উত্তরটা নিজেরই জানা থাকে। আমি চুপচাপ ওখান থেকে চলে আসতে যাব, তখন জান্নাত বলল, বাবা এই আন্টিটা কে? আর উনি এরকম বউ সেজেছে কেন? তুমি এরকম এত সকালে পাঞ্জাবি পরেছো কেন? আসিফ নিশ্চুপ। জানো বাবা, মা আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে তৈরি করেছে, আজ নাকি আমরা নানু বাসায় যাব। আমি কতবার বললাম বাবা আসুক, তারপর আমরা 3 জনে মিলে যাব। মা আমার কোনো কথাই শুনল না। জান্নাত গাল ফুলিয়ে বলল। আমি আর চুপ থাকতে পারলাম না, তাই আমি বলে উঠলাম, জান্নাত শোনো মা, তুমি আর তাকে বাবা বলবে না, আঙ্কেল বলবে। ও মা, এটা আবার কেমন কথা আম্মু? আমি বাবাকে আঙ্কেল বলবো কেন? এটা তো আমার বাবা, আর বাবাকে তো আঙ্কেল বলে না। জান্নাত বলতে হবে মা, কারণ এরপর থেকে আমি আর তুমি নানু বাসায় থাকবো, আর কোনোদিনও এখানে আসবো না। কেন মা? এই যে আন্টিটাকে দেখেছো? আসিফের পাশে থাকা তার নতুন স্ত্রীকে ইশারা করে বললাম, এটা হচ্ছে তোমার আঙ্কেলের নতুন বউ, বুঝলে? আজকে থেকে তুমি আর আমি একসাথে থাকবো, আর আঙ্কেল আলাদা, বুঝলে? আসিফ কিছু না বলে মেয়েটিকে নিয়ে তাদের রুমে চলে গেল। আসিফের চেহারা অনেকটা বিষণ্ণ লাগছিল। আমি এত না ভেবে জান্নাতকে নিয়ে আবার রুমে চলে আসলাম। তার কিছুক্ষণ পর বাবা এসে আমাদের নিয়ে গেল। জান্নাত আমার সেই কথা শোনার পর নীরব হয়ে গেছে। আমি ভেবেছিলাম জান্নাতকে এসব কিছুই বলবো না, কিন্তু পরিস্থিতিটাই এমন, কিছু করার নেই। ভালোই হয়েছে জান্নাত আজকে এসব জেনে গিয়েছে। আজকে না জানলে হয়তো জান্নাতের মনে এসব প্রশ্ন থেকেই যেত, যে প্রশ্নগুলোর সম্মুখীন আমার প্রতিনিয়ত হতে হতো। আমরা খুলনা থেকে ঢাকার ভেতরে ঢুকে যাওয়ার পর আমি বাবাকে বললাম, বাবা। হ্যাঁ মা বল, কি হয়েছে? বাবা আসলে আমি বাসায় যাব না, আমার মন সায় দিচ্ছে না বাসায় যাবার জন্য, অন্য কোনো জায়গায় আমাদের থাকার ব্যবস্থা করে দাও। আমি নিজেই এটা ভেবে রেখেছি, এত কিছুর পর তোর আর নীলিমার মুখোমুখি হওয়ার কোনো প্রয়োজন নেই। তোর নামে উত্তরায় আমাদের একটা ফ্ল্যাট আছে, তুই এইখানেই থাকবি। শীঘ্রই আমি তোর থাকার জন্য ভালো একটা জায়গার বন্দোবস্ত করে ফেলব, চিন্তা করিস না। ঠিক আছে। আচ্ছা বাবা, তুমি এত ভালো কেন? কি করে একটা এতিম মেয়ের জন্য এত কিছু করতে পারো, তাও নিজের স্ত্রীর বিরুদ্ধে গিয়ে? ধুর পাগলি, কি বলেছে তুই এতিম? তুই হলি আমার মেয়ে।
নিলয় রহমানের মেয়ে তুই। তোর বাবা আর আমি দুঃসম্পর্কের ভাই ছিলাম, কিন্তু আমরা অনেক ভালো বন্ধু ছিলাম। আমাদের সম্পর্ক আপন ভাইয়ের থেকে কম ছিল না। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু সবকিছু এক ঝড়ে তছনছ হয়ে যায়। ও আমার হাত ধরে বলেছিল, ভাই, আমার মেয়েটাকে দেখে রাখিস, নিজের মেয়ের মতো বুকে আগলে রাখিস, দেখে রাখিস আমার পরীটাকে। জানিস, নিজের বন্ধু কম, ভাই বেশি মানুষটাকে হারিয়ে আমি নিজে নিজেই ডিপ্রেশনের ভেতর চলেছিলাম। পরে তোর কথা ভেবে নিজেকে সামলাই। নীলিমা প্রথম থেকেই তোকে মানতে পারতো না, কিন্তু খুব একটা খারাপ আচরণও করতো না, তাই আমি কিছু বলতাম না। কিন্তু ও যে এত খারাপ একটা পরিকল্পনা মনে মনে পুষে রেখেছিল, এটা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। আজকে আমি যদি একটু সতর্ক থাকতাম তোকে নিয়ে, তাহলে হয়তো এমন দিন তোর জীবনে আসতো না। পারলে মাফ করে দিস তোর এই বাবাটাকে। আরে বাবা, এখানে তো তোমার কোনো দোষ নেই, তুমিও তো পরিস্থিতির শিকার। কিন্তু আমি যত দ্রুত সম্ভব আশিফ আর নীলিমার শাস্তির ব্যবস্থা করব। না বাবা, তুমি এসব কিচ্ছু করবে না। কেন মা? ওরা তোর সাথে এত জঘন্য কাজ করলো আর তুই বলছিস ওদের শাস্তি না দিতে? বাবা, ভালো মন্দের বিচার আল্লাহ করবে। আমি শুধু তার দরবারে নিজের অভিযোগগুলোকে জমা রাখবো। আমি জানি আমি কখনো নিরাশ হব না। আচ্ছা, তোর কথাই হবে, আমি কিছু করব না। কিন্তু কালকে থেকে তুই অফিসে আসবি, আর জান্নাতকেও এখানকার বেস্ট স্কুলে ভর্তি করে দেব। তারপর নিলয় রহমান আয়েশাকে তার ফ্ল্যাটে রেখে চলে গেল। ফ্ল্যাটে আয়েশা, জান্নাত আর একটা কাজের লোক আছে, তার নাম রহিমা চাচি। বাসাটা মোটামুটি অনেকটাই বড়। আমি আর জান্নাত, রহিমা চাচি মিলে পুরো বাসাটা সাজিয়ে গুছিয়ে নিলাম। তারপর ফ্রেশ হয়ে খেয়ে রহিমা চাচি তার রুমে চলে গেল। আমি আর জান্নাত রুমে এসে শুয়ে পড়লাম। চোখের পলকে সময় চলে যায়। কত তাড়াতাড়ি আরও একটা বছর চলে গেল। এখন আলহামদুলিল্লাহ আমি আর জান্নাত অনেক ভালোই আছি। আমাদের বিজনেসটা এখন আমি নিজেই দেখাশোনা করি। জান্নাতও এখন অনেকটা মানিয়ে নিয়েছে, কিন্তু আশিফের নামই এখন শুনতে পারে না। ও বলে, বাবা হলে সে কখনো এমন করতে পারতো না আমার সাথে, তার জন্য আমি তাকে কোনোদিন বাবা ডাকতে পারবো না। এইরকম মানুষকে ভালোবাসা তো দূরে থাক, ঘৃণা করতে আমার রুচিতে বাঁধে, বুঝলে মা? আর এখন তাকে ছাড়া আমরা দিব্যি আছি, বরং আগের থেকে আরো ভালো আছি। জান্নাত আসলে মেয়েটির কথা শুনে মনেই হয় না ও এতটুকু একটা পিচ্চি মেয়ে, পুরো বড়দের মতো কথা বলে। আমি ওকে দেখলে আরো লড়ে যাবার শক্তি পাই। আমাকে আর জান্নাতকে অনেকবার শুনতে হয়েছে ওর বাবা কে, আমার স্বামী কই, আমরা একা কেন থাকি। অনেক সমালোচনাও শুনতে হয়েছে। তাতে কি, লোকের কথা এখন আর গায়ে মাখি না, কারণ এদের কাজই হচ্ছে সমালোচনা করা। কিছুদিন আগে শুনেছিলাম আশিফ আর তার স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স ওর স্ত্রী ওকে দিয়েছে। কারণটা ছিল আসিফের চাকরি চলে যায় এই কারণে। আর তারপর থেকে সংসারে অশান্তি। একসময় তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এইভাবেই একসময় ডিভোর্স হয়ে যায়। হয়তো এটাই আশিফকে দেওয়া প্রকৃতির শাস্তি ছিল। আর মা এখন কোমায় আছে। 8 মাস আগে একটা অ্যাক্সিডেন্টে মা কোমায় চলে যায়। আজকে হয়তো গল্পটা ভিন্ন হলেও পারত, কিন্তু এটাই আমার ভাগ্যে ছিল। তাও দিন শেষে জান্নাত আর আমি ভালোই আছি। গল্পটা সত্যি ছিল, গল্পের ঘটনাটাও বাস্তবেই ছিল। আজকের কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।